উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নমান ৮। আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নটি আলোচনা করব সেটি হলো কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। তো চলো দেখে নিই এই প্রশ্নের একটি নমুনা উত্তর। ভূমিকা। কবিগুরু লিখেছেন, বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করতে এসে দখল করেছিল রাজনৈতিক ক্ষমতা। সেই সূত্রে নিজেদের স্বার্থে হলেও এদেশে ভালো মন্দের দায়িত্ব ছিল তাদের হাতে। তাই এদেশে আগত বিভিন্ন গভর্নর বা গভর্নর জেনারেলগণ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছিলেন, যার মধ্যে অন্যতম ক্ষেত্র ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার গভর্নর লর্ড ক্লাইভ পূর্বের মুঘল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা বজায় রাখেন, কিন্তু রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুর্নীতি লক্ষ্য করা যায়। কৃষকদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ইংরেজ কর্তৃপক্ষ বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস, যার নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য, বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে তিনি পরীক্ষা নিরীক্ষা চালান। মূলত তার সময়কালকে কোম্পানির আমলের ভূমি রাজস্ব ব্যবস্থার পরীক্ষা নিরীক্ষার যুগ হিসাবে চিহ্নিত করা হয়। তার বিভিন্ন পরিকল্পনার মধ্যে একটি হলো পাঁচশালা বন্দোবস্ত। রাজস্ব নীতি নির্ধারণ কমিটির প্রস্তাব অনুযায়ী তিনি জমি নিলামে তুলে সর্বোচ্চ রাজস্ব প্রদানে অঙ্গীকারবদ্ধ ব্যক্তিকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেন। তাই একে বলা হয় পাঁচশালা ব্যবস্থা, অর্থাৎ 5 বছরের জন্য বন্দোবস্ত। একে আবার ইজারাদারি ব্যবস্থাও বলা হয়ে থাকে। অসাধু জমিদার বা ইজারাদারগণ কর্তৃক ব্যক্তিগত অধিক রাজস্ব আদায়, অনেক ক্ষেত্রে ইজারাদার সঠিক সময়ে নির্দিষ্ট রাজস্ব প্রদানে ব্যর্থ হলে এই ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়ে। আমিনি কমিশন গঠন। পাঁচশালা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য হেস্টিংস 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। এই কমিটির রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা করে জমির উৎপাদিকা শক্তি অনুসারে ফসলের 1/5 বা 1/6 রাজস্ব হিসাবে ধার্য করেন। একশালা বন্দোবস্ত। আমিনি কমিশনের সুপারিশ অনুসারে 1777 খ্রিস্টাব্দে হেস্টিংস সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ব্যক্তিকে 1 বছরের জন্য জমি বন্দোবস্ত দেন। বাংলায় ভূমি রাজস্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি 1781 সালে কলকাতা কমিটি অব রেভিনিউ গঠন করেন। কর্নওয়ালিস। হেস্টিংয়ের পরে আসছেন কর্নওয়ালিস। তার পদক্ষেপ 10 শালা বন্দোবস্ত। 1 শালা ভূমি ব্যবস্থায় ইজারাদার কর্তৃক কৃষির উন্নতি অপেক্ষা অধিক রাজস্ব আদায়ের প্রজাপীড়ন বন্ধ করতে এবং কোম্পানির বাৎসরিক আয়ের নিশ্চয়তা দান করার জন্য কর্নওয়ালিস 1790 খ্রিস্টাব্দে 10 শালা ভূমি ব্যবস্থা চালু করেন এবং ঘোষণা করেন বিটেনের পরিচালক সভা অনুমোদন দিলে এই 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে। লর্ড কর্নওয়ালিস জমিদারদের সাথে চিরস্থায়ী এক ভূমি বন্দোবস্ত করেন। এই ভূমি ব্যবস্থা অনুসারে স্থির হয় জমিদারগণ নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব প্রদান করতে বাধ্য থাকবে, নইলে তাদের জমিদারি সত্ত্ব বাজেয়াপ্ত হবে। এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মুকুব হবে না, তবে জমিদাররা ইচ্ছামতো জমি দান বা বিক্রয় বা বন্ধ রাখতে পারবে। রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 খ্রিস্টাব্দে আলেকজান্ডার রিড এবং টমাস মনরোর উদ্যোগে ভারতের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন হয়েছিল তা রায়তওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত 30 থেকে 40 বছর পর্যন্ত স্থায়ী হতো। এই বন্দোবস্ত অনুসারে কোম্পানি সরাসরি জমিদারদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। মহলওয়ারি বন্দোবস্ত। আজকের প্রশ্নের শেষ প্যারা দেখে নেব। 1822 খ্রিস্টাব্দে এলফিনস্টোন ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত ও গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে কিছু কিছু গ্রাম নিয়ে একটি মহল বা তালুক সৃষ্টি করে ইজারা দেওয়ার যে রীতি প্রচলন করেছিলেন তা মহলওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত ছিল। তো এই ছিল কোম্পানির আমলে ভূমি ব্যবস্থার বিভিন্ন রূপ। তো আজকের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।